রাষ্ট্র কখন ব্যর্থ হয়? যখন অপরাধ ঠেকাতে পারে না, যখন তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে, নাকি যখন সমাজ আইন নিজের হাতে তুলে নেয়। সাধারণ মানুষ ক্ষোভ বিক্ষোভ থেকে প্রতিবাদ করতে গিয়ে যদি একজনকে পিটিয়ে মারে, আর এক অপরাধী যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, গুলি করার চেষ্টা করে পুলিশ কর্মীকে, পুলিশ তখন এনকাউন্টার করলে দোষ। কিন্তু সাধারণ মানুষ কি বলে দেবে পুলিশ কখন রিকনস্ট্রাকশন করতে যাবে? প্রতিবাদের ভাষা মানে কি একজনকে পিটিয়ে মেরে ফেলা? সকালে জমা বিকেলে খরচ কথাটা বলছেন উনি, ভুল কি বলেছে? রেপিস্ট যদি ধরা পড়ে তাকে আদর করা হবে নাকি? এক নাবালিকার মৃত্যু, তারপর মূল অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যু, এরই মধ্যে গণরোষে আরো একটি প্রাণহানি। এ কি শুধুই বারুইপুরে 3টি বিচ্ছিন্ন মৃত্যু, নাকি রাষ্ট্র, প্রশাসন, রাজনীতি এবং সমাজ চার পক্ষেরই একসঙ্গে অগ্নি পরীক্ষা? একদিকে নতুন বিনিয়োগের ঘোষণা, আর অন্যদিকে রাজ্যের ঘাড়ে ঋণের পাহাড়। একদিকে সংগঠিত অপরাধ দমনের নতুন আইন, আর অন্যদিকে প্রশ্ন, কঠোরতা আর ন্যায় বিচারের সীমারেখা সেটি কোথায়? সময়ের প্রথম কলকাতার 16 জুলাই সংখ্যায় প্রকাশিত 7টি চুম্বক শিরোনাম ধরে আজ আমরা খুঁজব সেই প্রশ্নগুলোই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন প্রথম কলকাতা গ্রুপের ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, আজকে আমরা খবরের পুনরাবৃত্তি করব না, পত্রিকায় প্রকাশিত প্রতিটি নির্বাচিত শিরোনামের ভেতরে থাকা 3-4টি করে গুরুত্বপূর্ণ লাইনের সংক্ষেপে বিশ্লেষণ করব। চলো আজকের বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমেই আমরা খবরের প্রধান শিরোনাম দেখব। প্রধান শিরোনাম, বারুইপুরে 3 মৃত্যু, রাষ্ট্র সমাজের পরীক্ষা। এক নাবালিকাকে ঘিরে শুরু হওয়া ঘটনার পরিণতিতে 3টি প্রাণ চলে গেল। প্রথম মৃত্যু নাবালিকার, দ্বিতীয় মৃত্যু মূল অভিযুক্তের পুলিশের গুলিতে, আর তৃতীয় মৃত্যু গণরোষের শিকার এক ব্যক্তির। এই 3টি মৃত্যু এক নয়, কিন্তু 3টি ঘটনাই একটি প্রশ্ন সামনে আনে। রাষ্ট্র কখন ব্যর্থ হয়? যখন অপরাধ ঠেকাতে পারে না, যখন তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে, নাকি যখন সমাজ আইন নিজের হাতে তুলে নেয়। পরমাশিস, তোমার কাছে প্রশ্ন, বারুইপুরের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা এবং সামাজিক প্রতিক্রিয়া কোন দিকটিকে তুমি বেশি বিপজ্জনক বলে মনে করছো? দেখো, আমি এখানে প্রশাসনিক ব্যর্থতা যদি বলি, আমি এটা বলবো না। কেন প্রশাসনিক ব্যর্থতা বলবো না? একটি রেপ হলো, একটি নাবালিকা মার্ডার হয়ে গেল। সরকার এই রেপ বা মার্ডার সরকার কি জানিয়ে করা হয়? দুষ্কৃতীরা কি কোনো কাজ জানিয়ে করে? যারা অপকর্ম করে জানিয়ে করে তো না। সরকার যদি এই জায়গাতে আরো যতটা কঠোর আছে আরো যদি কঠোর হয়, আমার তরফ থেকে সাধুবাদ। আমি বলবো, অনেকে বলছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এনকাউন্টার নিয়ে কথা হচ্ছে। যারা আইনকে হাতে তুলে নিয়ে একজন মানুষকে পিটিয়ে মারলো, সেটা রাগে হোক, ভালোবেসে তো কেউ কাউকে পিটিয়ে মারেন, রাগে ক্ষোভে মারলো। সাধারণ মানুষ ক্ষোভ বিক্ষোভ থেকে প্রতিবাদ করতে গিয়ে যদি একজনকে পিটিয়ে মারে, আর এক অপরাধী যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, গুলি করার চেষ্টা করে পুলিশ কর্মীকে, পুলিশ তখন এনকাউন্টার করলে দোষ। ঘটনা ঘটার পর প্রশাসন গেছে, অবশ্যই ক্ষোভ বিক্ষোভ থাকবে। ক্ষোভ বিক্ষোভ মানে কি রেল লাইন উপড়ে ফেলা? প্রতিবাদ মানে কি পুলিশের জিপে আগুন লাগিয়ে দেওয়া? তাহলে প্রশাসন এখানে কঠোর হবে না? দিনের আলোয় যদি রিকনস্ট্রাকশন করতে যেত পুলিশ প্রশাসন তো মাটির পুতুলকে নিয়ে রিকনস্ট্রাকশন করতে যায়নি। তাহলে সেখানে কতটা কি ধরনের প্রতিবাদ হতো? একটি মৃত্যুকে কেন্দ্র করে তো 2জন মরলো, জনরোষে একজনকে পিটিয়ে মরলো। সে দোষী না নির্দোষ এগুলো আইনানুগ ব্যাপার, তদন্ত হবে, সবকিছু হবে। কারা পিটিয়ে মারলো, কেন পিটিয়ে মারলো, সে কি সেই কাজটা করেছিল প্রমাণিত, নাকি আইন বলেছে এ দোষ করেছে কি পিটিয়ে মারো? তাহলে প্রশাসন কেন ভাই করা হবে না? পুলিশ প্রশাসন রিকনস্ট্রাকশন কখন করবে, তদন্ত কখন করবে? পুলিশ কি কাগজে বিজ্ঞাপন দিয়ে মাইকে হোর্ডিং করে বলবে কি দীঘার সমুদ্রে জল বাড়া? একদম। পুলিশ প্রশাসন যা করেছে, যদি রিকনস্ট্রাকশনের সময় সেটা মিথ্যে এনকাউন্টার হয়, সেটা আইন আদালতে বিচার হবে। রেপিস্টের ব্যাপারে ধরা পড়লে আমাদের পয়সায়, ট্যাক্সের পয়সায় রেপিস্ট তো খায়। তাহলে পুলিশ প্রশাসন যদি ইচ্ছাকৃত করে গুলি করে থাকে, তারও তো আইনি ব্যবস্থা আছে। কিন্তু সাধারণ মানুষ কি বলে দেবে পুলিশ কখন রিকনস্ট্রাকশন করতে যাবে? প্রতিবাদের ভাষা মানে কি একজনকে পিটিয়ে মেরে ফেলা? প্রশাসন আরো কঠোর হওয়া উচিত, আরো কঠোর। না হলে সমাজটা, মানুষ অপকর্ম করতে করতে একটা নেশায় বুঁদ হয়ে যাচ্ছে। একদমই। আমরা
দ্বিতীয় খবরের শিরোনামে যাব। দ্বিতীয় খবরের শিরোনাম হচ্ছে প্রথম পাতায়, মায়েদের দুই বক্তব্য, সময়ের দুই নির্মম ছবি। সেটি কি? সেটি হচ্ছে যে এখানে পরিষ্কার বলা হয়েছে যে একদিকে নির্যাতিতার মা তার সন্তানের জন্য বিচার চাইছেন, তো অন্যদিকে অভিযুক্তের মা ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সামনে এনে কঠোর অবস্থানে নিয়েছেন। তুমি জানো যে এনকাউন্টারে মারা যাওয়ার সেই প্রভাস মণ্ডল, তাকে কিন্তু তার দেহ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তার মা। এই দুই মায়ের কথার আবেগ কিন্তু পরিষ্কার স্পষ্ট, সেটি সাধারণ মানুষ, দর্শক প্রত্যেকেই পর্যবেক্ষণ করেছেন। এই দুই মায়ের বক্তব্যে যেমন ক্ষোভ ছিল এবং একই সঙ্গে অসহায়ত্ব রয়েছে, কিন্তু আবেগ কখনো আদালতের রায়ের বিকল্প হতে পারে না। পরমাশিস, এই শিরোনামের সবচেয়ে বড় বার্তা হচ্ছে যে পরিবারের বক্তব্য গুরুত্বপূর্ণ, কিন্তু অভিযুক্তকে অপরাধী ঘোষণা করবে তদন্ত, প্রমাণ এবং আদালত। তোমার কাছে প্রশ্ন, জনমত তৈরিতে পরিবারের আবেগঘন বক্তব্য কি অনেক সময় তদন্ত এবং বিচার প্রক্রিয়াকে অস্বাভাবিক চাপে ফেলে দেয়? প্রভাস মণ্ডলের স্ত্রী কি বলেছে? মায়ের কথা তো বললে, প্রভাস মণ্ডলের স্ত্রী কি বলেছে? উনি নিজে বলেছেন যে এই জাতীয় কর্ম তার সংসার জীবনে তিনি অনেক সময় লক্ষ্য করেছে। কোনো শোক নেই তাতে, তাতে কোনো তাদের শোক ছিল না। পুলিশ ঠিক করেছে না ভুল করেছে, আইন আদালত তো আছেই, তদন্ত হবে। তুমি তদন্তের ওপরে, আইনের ওপরে ভরসা রাখো। এখানে বিষয়টা, বিতর্কটা দাঁড়িয়েছে কোথায় জানো? বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথাকে কেন্দ্র করে অনেকে অনেক রকম ভাবে জল ঘোলা করার চেষ্টা করছে, সকালে জমা বিকেলে খরচ। এই বিষয়টাকে মানুষ হাইলাইট করে, এটাকে কভারিং পয়েন্ট দিয়ে, এটাকে ঢাল বানিয়ে লোকে তর্জমা করছে, সংলাপ জারি রাখছে, আলোচনা করছে। না, আমাদের কাগজেও এই ধরনের একটি খবর আমরা করেছি। সজল ঘোষ, তুমি জানো যে প্রথম কলকাতার কাছে তিনি সকালে জমা বিকেলে খরচ কথাটা বলছেন, উনি ভুল কি বলেছে? রেপিস্ট যদি ধরা পড়ে তাকে আদর করা হবে নাকি? উনি তো প্রশাসনিক প্রধান, আইনের পথ আছে, আইনের পথে লোকে যাক। উনি যখন বিরোধী দলনেতা ছিল, তুমি জানো যে বাচ্চাটাকে কোলে নিয়ে দমদম এয়ারপোর্টে ওই মহিলা যখন নামলেন, তখন ওনার প্রতিক্রিয়া কি ছিল মনে পড়ে? শুভেন্দু অধিকারী, সেও তো ভাই রক্ত মাংসের মানুষ, মুখ্যমন্ত্রী মানে তো চেয়ার নয়। উনি তখন তো বলেছিলেন সেকুলারিজমের কথা বলছে, কিভাবে মেরেছিল কাশ্মীরে, মনে নেই সেদিন? ওনার উত্তেজনা সেদিনকে আমরা ফলো করেছিলাম। সেও তো একটা বাড়ির সন্তান, বাচ্চাটাকে কোলে নিয়ে কি চিৎকার করছিল। একটা 12 বছরের নাবালিকাকে রেপ করে মেরে ফেলেছে, মুখ্যমন্ত্রী কি রাজনৈতিক বক্তৃতা দেবে? আইনের পথে চলবে? আরে ভাই, আইন তো আইনের পথেই চলবে, সেটাকে কার্যকরী করবে পুলিশ প্রশাসন, কোর্ট, আদালত। একটা রক্তে মাংসের মানুষ কি বলতে পারে? একদমই, আমরা এই বিষয়ে আসবো, কিন্তু আরো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পাতায় আরেকটি খবর, যেটি আমরা প্রথম পাতায় দিয়েছি। এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি জানো যে বিনিয়োগের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং ভিন রাজ্যের বিনিয়োগকারীরা আমাদের রাজ্যে বিনিয়োগ করতে শুরু করেছেন, এবং সেক্ষেত্রে আমরা আমাদের পত্রিকায়, সময়ের প্রথম কলকাতায় পত্রিকায় সেকেন্ড লিড, দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, সেটি করা হয়েছে বিনিয়োগে নামবে ঋণের পাহাড়। কিন্তু এখানে আমরা প্রশ্ন তুলেছি, কারণ তুমি জানো যে সরকার প্রায় 20,000 কোটি টাকার নতুন বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছে। শিল্প, পরিকাঠামো এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এটি একটি অবশ্যই আশার খবর। কিন্তু একই সঙ্গে রাজ্যের ঋণ, বকেয়া ঋণ, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, একই সঙ্গে রাজ্যের বকেয়া ঋণ, সুদ এবং পুরনো ঋণের আসল পরিশোধের বিপুল অর্থ ব্যয় হচ্ছে। ফলে এই শিরোনামটি আমরা প্রকাশ করেছি। এই শিরোনামটি দিয়ে একটি প্রশ্ন তোলার চেষ্টা হয়েছে যে নতুন বিনিয়োগ কি রাজ্যের আর্থিক চাপ সত্যি কমাতে পারবে? বিনিয়োগের অঙ্কের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কলকারখানা কবে তৈরি হবে, নতুন মানুষ কবে কাজ পাবেন, পরমাশিস রাজ্যের আয় এখন কতটা বাড়বে। সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে, আমরা অতীতের সরকারেও দেখেছি, যখন আগেকার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও বিভিন্ন শিল্প সম্মেলনে, বিনিয়োগ সম্মেলনে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান হবে। কিন্তু বাস্তবতা তো আমরা দেখেছি যে ভোট বাক্সে কি প্রতিফলন হয়েছে, এবং এই সরকারের এই যে অধপতন তৃণমূল কংগ্রেস সরকারের, সেটি আমাদের চোখের সামনেই চাক্ষুষ হয়েছে। তোমার কাছে প্রশ্ন, পরমাশিস, বিনিয়োগের ঘোষণাকে আমি এই জায়গাটাতে যদি বলতে হয়, আমি খুব নিরপেক্ষ ভাবেই বলবো। সেটা হচ্ছে আগের সরকারের ব্যাপার, বর্তমান সরকারের ব্যাপার। দুই সরকারই জানতো আমাদের রাজ্যে বেকারত্বের মাত্রাটা কোন জায়গায় যাচ্ছে, এবং সেই কারণেই ভাতার প্রতিশ্রুতি, ভাতার বাস্তবায়ন এবং ভাতার লাইনে ভিড়, এখনো সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই ভাতার লাইনে যদি ভিড় না বাড়ে, যদি কাজের লাইনে ভিড় বাড়ে,
তাহলে আমি বাংলার একটি ছেলে হিসেবে বলবো, আশায় বুক বাঁধে চাষা। আমরা তো না পেতে পেতে বেকারত্বের জ্বালায় বেকার ভাতা, অমুক ভাতা, তমুক ভাতা লাইনে গিয়ে দাঁড়াচ্ছি, এবং রাজনীতি যারা করেন তারা সেটাকে, প্রতিশ্রুতিটাকে বাস্তবায়ন করে ভোট বাক্সে, কিন্তু সেটা যে সম্পূর্ণ যে সত্যি তা তো নয়। কেননা তাহলে লক্ষ্মীর ভান্ডার কিন্তু রাজ্যে পট পরিবর্তন, বদল ঢুকতে পারতো, সেটা কিন্তু পারেনি। একদম একদম পরমশিস, তুমি জানো যে এই আজকে আমরা যখন রেকর্ড করছি এই মুহূর্তে কিন্তু আমাদের শহরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং অমিত শাহ এর আগে আরো যে আরেকটি প্রোগ্রামে উনি এসেছিলেন। তুমি জানো যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, সেই অনুষ্ঠানে তুমি আমরা দুজনই আমরা মিলন মেলা প্রাঙ্গণে আমরা ছিলাম, এবং সেখানে সেই খবরটিকে আমরা এবার পেছনের পাতায় গুরুত্ব দিয়ে করার চেষ্টা করেছি। সেই খবরের শিরোনাম, নাগরিকত্ব অনুপ্রবেশ, অভিন্ন দেওয়ানি বিধি শ্যামাপ্রসাদের উত্তরাধিকার, কলকাতা থেকে নতুন সরকারের অগ্রাধিকার স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ২ মাসের মাথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কলকাতা সফরে নতুন সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রাধিকার স্পষ্ট করে দিল। নাগরিকত্ব সংশোধনী আইন দ্রুত কার্যকর করা, বেআইনি অনুপ্রবেশ রোধ, অভিন্ন দেওয়ানি বিধির পথে অগ্রসর হওয়া এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকীর মঞ্চ থেকে এই বিষয়গুলোকেই সামনে আনলেন অমিত শাহ। তুমি জানো যে আমরা প্রায় ২ ঘন্টার এই অনুষ্ঠানে ছিলাম। তোমার দেখো, আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, দর্শন, ভাবনা, সনাতনী ভাবনাকে, হিন্দু বাঙালিকে যাতে ভূমিচ্যুত না হতে হয় সেটার ব্যাপারে উনি রক্ষা করেছেন। এটা অবশ্যই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের মাটি হলেও পশ্চিমবাংলার অনেক হিন্দু মানুষ সেই সময় একটা আশ্রয়, একটা ভরসার জায়গা পেয়েছিল। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এটা অনেকে মান্যতা দেয়। আমি কতটা দিচ্ছি মান্যতা সেটা বড় কথার চাইতেও অবশ্যই এর একটা আবেগ, শ্রদ্ধা, আদর্শ বিলং করে পশ্চিমবঙ্গের মাটিতে। তুমি জানো যে এই বিষয়টার পুনরুত্থান হয়েছিল দেবাদিদেব মহাদেব তারকেশ্বর ধাম থেকে, যেখানে প্রধানমন্ত্রীও এসেছিল, আমরা দেখেছি। কিন্তু তার পরবর্তী সময় যে বিষয়টা উনি উত্থাপন করেছিলেন বক্তব্যের মধ্যে দিয়ে, যেটা হচ্ছে দেশে আইন ব্যবস্থা সকলের জন্য সমান, এটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে সকলকে সমান মান্যতা দিয়ে, সমান সমঅধিকার দিয়ে, ন্যায় বিচার সবার জন্য যে সমান, সেটার উনি বক্তব্য রেখেছেন। সর্বোপরি অনেকে এটা বেঁকিয়ে দেখ যে বিজেপির সরকার বাংলাদেশ বিরোধী বলা হচ্ছে। অনেক নেতারা বলেন, আজকে যদি তোমার সঙ্গে আমার যে বিষয়, খুঁটিনাটি বিষয়ে সংঘাতের বাতাবরণ তৈরি হয়, সেই জায়গায় যদি একটা পরিষ্কার ঘেরাটোপ থাকে, যেটাকে অনুপ্রবেশ, আমরা বলছি অনুপ্রবেশ করছে, ওদিক থেকে বলছে না আমরা করছি না, আমার ঘেরাটোপে তার কাটা থাকবে, তাহলে সীমান্ত সমস্যা নিয়ে ভারত এবং বাংলাদেশের সঙ্গে আর কোনো সমস্যাই থাকবে না। সেই জায়গাটাকে যদি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের সরকার, রাজ্য সরকারের পাশে দাঁড়ায়, জমি দিয়ে কাঁটাতারের বেড়াকে সম্পূর্ণ করা হয়, তাহলে তো দেখা যাবে যে আগামী দিন সীমান্ত সমস্যা নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কোনো রকম সম্পর্কের অবনতি হচ্ছে না। এবং বাংলাদেশও চাইছে, দিল্লিও চাইছে, বহু সময় বহু ক্ষেত্রে একটা সমন্বয় বৈঠক হচ্ছে। তুমি জানো যে কিছুদিন আগেও জলপথ, যেখানে সীমানা দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আমাদের বিএসএফ এর ডিজি গত ৩ দিন আগেও তিনি পরিদর্শন করেছেন যে ওই দিক দিয়েও যাতে কোনো কিছু না হয়। মানে একটা প্রতিবেশীর সঙ্গে অকারণে কোন রকম, এগুলো তো দুর্নীতিগ্রস্ত প্রণয়নের লোকেরা করে। সরকারের সঙ্গে বসে যদি এই বিষয়টাকে, মীমাংসাটাকে আলোচনা করে, সেটাকে বাস্তবায়ন করে, এটা তো ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা নজির হয়ে থাকবে, গোল্ডেন হ্যান্ডশেকের মতন পরিবেশ হবে। তো সেটা উনি করছেন এবং করছেন। উনি আজকেও কলকাতায় রয়েছেন। গত ৩ দিন আগে জানো যে গতকাল উনি উত্তরবঙ্গে ছিল, সেখানেও সীমান্ত পর্যায়ের বৈঠক হয়েছে, পরিদর্শন করেছেন। ব্যাপক অংশের টাকা, প্রায় ৭৭ কোটি টাকা নতুন করে বাজেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে ৫৫৫ কিলোমিটার সেখানে জমি এখনো যতটা পাওয়া হয়েছে সেটা হয়তো আগামী দিন পাওয়া যাবে। এটা কার্যকারিতাটা চলছে। উনি যেটা বলেছেন সেটা সে করে দেখাচ্ছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন আমাদের শহরে। তো সেই জায়গা থেকে আমি এটাকে অবশ্যই আমি বলবো আমরা যেহেতু ভারত বাংলাদেশের অধিকার সম্পর্ক নিয়ে কথা বলি, এটা একটা দিল্লির সদর্থক ভূমিকা বাংলাদেশের সরকারের সঙ্গে পাশে থেকে এই যদি মীমাংসা করা যায়, সীমান্ত সমস্যার জন্য যদি কাঁটাতারের বেড়া পরিষ্কার করে দেওয়া যায়, তাহলে আগামী দিন এ নিয়ে আমাদের আর
সীমান্ত সমস্যা নিয়ে সংলাপ জারি থাকবে। একদম। আমরা সম্প্রতি আমাদের খাদ্যমন্ত্রী তার যে আমরা দেখেছি যে একেবারেই তিনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেশন দুর্নীতি ধরার জন্য যেরকম ভাবে তিনি চলে যাচ্ছেন, আচমকা আচমকা বিভিন্ন গোডাউনে তিনি হানা দিচ্ছেন। উত্তর ২৪ পরগনার গুমার রেল স্টেশনের সামনে একটি রেশন দুর্নীতির হদিস পেয়েছেন তিনি। তিনি অভিযান চালিয়েছেন এবং সেই অভিযানের খবর আমরা একেবারে সময়ের প্রথম কলকাতার পত্রিকায় শেষের পাতায় গুরুত্বের সঙ্গে আমরা সেটা দেখেছি এবং সেখানে শিরোনাম হয়েছে গুমায় রেশন দুর্নীতি হদিস, খাদ্যমন্ত্রীর অভিযানের পর গ্রেপ্তার ডিলার শ্যামল শাহ। উত্তর ২৪ পরগনায় গুমার রেশন বন্টনে অনিয়মের অভিযোগ পেয়ে আকস্মিক অভিযান চালালেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি রেশন ডিলার শ্যামল সাহার গুদামে পৌঁছন। পরে পুলিশ অভিযুক্ত ডিলারকে গ্রেপ্তার করে। স্থানীয় উপভোক্তাদের অভিযোগ, গুদামে খাদ্য সামগ্রী পৌঁছালেও তা নিয়ম মাফিক বিতরণ করা হতো না। বাড়ি গিয়ে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পরেও অনেককে জানানো হতো রেশনের সামগ্রী এখনো আসেনি, ফলে বহু মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খালি হাতে ফিরতেন। এটি খবরের শিরোনাম করা হয়েছে এবং সে খবরটি কিন্তু গুরুত্বের সঙ্গে পেছনের পাতায় ছাপা হয়েছে। তুমি জানো এর আগে খাদ্যমন্ত্রী ছিলেন রথীন ঘোষ এবং তার আগে ছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তো ঘুঘুর ভাষা সেটা কি আমাদের এই বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া ভাঙতে পারবেন? দেখো, ঘুঘুর ভাষা ভাঙতে পারবে কি পারবে না সেটা তো সময় বলবে। অশোক কীর্তনিয়া একেবারে মাটির থেকে উঠে আসা সেখানকার ভূমিপুত্র। ঠিক হয়েছে না ভুল হয়েছে, অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে, সেটা হাবড়া, অশোকনগর, গুমা ওদিককার মানুষ সবটাই জানে। আর সবটা জানে বলেই ভোট বাক্সেও কি হয়েছে সেটা আমরা দেখেছি। তো বাকিটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। রেশন দুর্নীতি এই শব্দটা তো আমরা আজকে সংলাপে জারি করছি বা আমাদের প্রথম কলকাতার যে সময় প্রথম কলকাতার কাগজে ছেপেছে তা নয়। এই রেশন দুর্নীতির কথাটা তো আমরা গত ৫-৭ বছর ধরে শুনছি এবং তৎকালীন মন্ত্রীও গ্রেপ্তার হয়েছিলেন, জেলে ছিলেন, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছেন, ওনারও মানসিকতার পরিবর্তন হচ্ছে। আমার ধারণা রেশন দুর্নীতি নিয়ে উপভোক্তাদের অভিযোগ পুলিশ গেছে, দেখেছে, সত্য না মিথ্য বাকিটা গ্রেপ্তার করেছে। তো মানুষ তো এইভাবেই পুনরুত্থান করতে পারবে আমার ধারণা। আমার বিশ্বাস ওনাকে দিয়ে কাজ হবে। একদমই। সময় প্রথম কলকাতার শেষ পৃষ্ঠায় আরো একটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারাসাত শিয়ালদা এসি লোকাল, হাসনাবাদ শাখাতেও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের দাবি। উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসাত থেকে শিয়ালদা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন পরিষেবা চালু হলো ৬ জুলাই সোমবার। বারাসাত স্টেশনে নতুন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন বারাসাতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পূর্ব রেলের আধিকারিকরা, মতুয়া মহাসংঘের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রানাঘাট, শিয়ালদা এবং বনগাঁ হয়ে শিয়ালদা শীতাতপ নিয়ন্ত্রিত লোকালের পরে এবার বারাসাত থেকেও সরাসরি এই পরিষেবা শুরু হলো। প্রতিদিন সকাল 10:33 ট্রেনটি শিয়ালদা থেকে বারাসাতের উদ্দেশ্যে ছাড়বে। বারাসাত থেকে ফিরতি ট্রেন সকাল 11:29 শিয়ালদার দিকে রওনা দেবে। কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়? দেখো, আজকে তো বর্ষাকাল, সন্ধ্যাবেলায় গরম চায়ের সঙ্গে পেঁয়াজি কেনা খেতে চায়, তাই না? একটু আরামে বারাসাত থেকে শিয়ালদা যদি একটু এসিতে যাওয়ার সুযোগ পায়, প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন হয়, সেটা তো মানুষের পক্ষে ভালো এবং সেই বাস্তবায়নের পথ আমরা দেখছি। বেশ, আরেকটি খবর শেষ পৃষ্ঠায়, রথের রশিতে উৎসবের পশ্চিমবঙ্গ। তুমি জানো এবার একেবারেই ব্যতিক্রম ভাবে প্রতি বছরই ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আমরা উদযাপন করি এবং এবার একটু ব্যতিক্রম ভাবে উদযাপিত হয়েছে। তুমি জানো যে এবার মন্দিরের গর্ভগৃহ ছেড়ে দেবতা যখন ভক্তের কাছে আসেন তখন রথযাত্রা। তুমি কি বলবে? জয় জগন্নাথ। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পড়ে করেছে প্রণাম। সেই ভক্তের মধ্যে আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখলাম চন্দন কালারের হাফ পাঞ্জাবি পরে ঝাড়ুটা নিয়ে ঝাড় দিল। যদিও হাইটটা একটু বেশি বড় হয়ে গেছিল, আমি সেটা পুরো লক্ষণ করেছি এবং উনি ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন। ভক্তিবাদী মানুষ, প্রাণবন্ত মানুষ। তার অভিব্যক্তি দেখে কিন্তু আমার চোখে জল চলে এসেছিল। তুমি জানো যে তিনি আবেগী একদমই
একদিকে তিনি স্কনে যখন রথযাত্রায় তিনি উদ্বোধন করেন এবং তারপর তমলুকে তার নিজের এলাকায় একই রকম গিয়ে ভাবে তার দেখা দেখো, গিয়েছে। মিশনে পড়াশোনা করা মানুষ, তো মিশনের একটা নিজস্ব কালচার থাকে, মিশনে পড়াশোনা করা মানুষ। আর যতদূর জানি উনি আমাদের গুরু ভাই, উনি নিজেও বলেছেন যে বন্দে পুরুষোত্তম শুনে আমার জন্ম। তো স্বাভাবিকভাবে আমি রাজনৈতিক চরিত্র নিয়ে কথা বলবো না, উনি আমাদের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী। উনি যেমন বলতে পারেন যে ভক্তিবাদের কথা, তেমন বলতে পারে সকালে যাওয়া বিকেলে খরচ। তো আলোচনা সমালোচনা সবই থাকবে, প্রশাসনিক পদে আছে উনি, যেমন করে বাংলার মানুষকে সুস্থভাবে সুন্দরভাবে রাখতে পারবেন, সাধুবাদ থাকবে, শুভেচ্ছা থাকবে, আলোচনা সমালোচনা সংলাপ অবশ্যই জারি থাকবে। কেননা প্রথম কলকাতা সবসময় মানুষের কথা বলে। আমরা যেমন রেশন দুর্নীতি নিয়ে কথা বলবো, রেশন ডিলার শ্যামল সাহা গ্রেপ্তার হয়েছে, রেশন দুর্নীতি তো পশ্চিমবঙ্গে নতুন নয়। ঠিক না ভুল আমরা কোনো সমালোচনা করব না, আমরা ঠিক না ভুল রাজ্যের মানুষ যেটা দেখছে আমরা সেটাকেই তুলে ধরবো। কিন্তু আবারও বলবো, পুলিশ যে এনকাউন্টার করেছে, এনকাউন্টারের মানে কি, আমায় কেউ কাউন্টার করতে গেলে কিন্তু এনকাউন্টার। তদন্ত জারি থাকবে, তদন্তের মধ্য দিয়ে যেটা ঠিক সেটা বেরিয়ে আসবে, ভুলটা বেরিয়ে আসবে। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু প্রশাসনকে আমি অনুরোধ করব আরো 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 কঠোর হোক, তবে পশ্চিমবঙ্গে কিন্তু সুশাসন মানুষ উপলব্ধ করতে পারে। পরমাশিস, 3 পৃষ্ঠায় আমরা দেখেছি যে দুটো বড় খবর, দুটোই একটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী খবর। সেখানে শিরোনাম করা হয়েছে তৃণমূলের ক্ষয়ে অক্সিজেন পাচ্ছে বাম কংগ্রেস। আমি প্রথমে ইন্ট্রোটা পড়ে শোনাচ্ছি তোমাকে। পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পরে বিরোধী রাজনীতির পরিসরও নতুন করে সাজছে। তৃণমূল কংগ্রেস এখনো প্রধান বিরোধী শক্তি, কিন্তু দলীয় বিভাজন, নেতৃত্বের কর্তৃত্ব নিয়ে সংঘাত এবং একাধিক পরিচিত নেতার বিজেপিতে যোগদানে সংগঠন প্রবল চাপে রয়েছে বলে রাজনৈতিক মহলের খবর। এই পরিস্থিতিতে বামফ্রন্ট ও প্রদেশ কংগ্রেস কি নতুন রাজনৈতিক পরিসর পাচ্ছে? সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই প্রশ্নই সামনে এনেছে। এটি গেল একটি খবর। আরেকটি খবর, তুমি জানো যে প্রথম কলকাতার পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত রাজনৈতিক নেতা নেত্রীদের সাক্ষাৎকার ভিত্তিক আমরা আমাদের ভিডিও প্ল্যাটফর্ম গুলোতে প্রকাশিত করি। সাক্ষাৎকার নেওয়া হয়েছে একসময় তৃণমূল, এবং তারপর তিনি বিজেপিতে যান এবং তারপর বিজেপি থেকে আবার তৃণমূলে ফেরেন। আমরা যার কথা বলছি বৈশাখী ব্যানার্জির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ঘনিষ্ঠদের ভুলে মমতা, অরূপ ফিরাদের ভূমিকা নিয়ে তোপ বৈশাখীর, শোভনকে সরিয়ে দেওয়ার ফলই ভুগছেন তৃণমূল নেত্রী। এই ধরনের একটি সাক্ষাৎকার প্রথম কলকাতায় প্রকাশিত হয়েছে। সম্পাদকীয়তে এবার আনা হয়েছে এনকাউন্টার কি ন্যায় বিচার। সেখানে পরিষ্কার আমি একটু ইন্ট্রোটা পড়ে শোনাচ্ছি। পরমাশিস, অপরাধ ভয়াবহ হলে জনরোষও ভয়াবহ হয়। বারুইপুরে কিশোরীকে নির্যাতন ও হত্যার অভিযোগে ধৃত প্রভাস মণ্ডলের পুলিশি গুলিতে মৃত্যুর পর সমাজের একাংশ তাই স্বস্তি প্রকাশ করেছে। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্ত এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। আত্মরক্ষার পাল্টা গুলি চালাতে হয়, কিন্তু পুলিশের দাবি যতই গুরুতর হোক, স্বাধীন তদন্তের আগে সেটি চূড়ান্ত সত্যি হতে পারে না। এই কারণেই রাজ্য অপরাধ তদন্ত বিভাগের পাশাপাশি বিচার বিভাগীয় অনুসন্ধান শুরু হয়েছে। এটি সম্পাদকীয় হিসেবে এই পত্রিকায় প্রকাশিত হয়েছে। উপসম্পাদকীয়তে ছাপা হয়েছে 3টি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম, যেটি গুন্ডারা যে কড়াবেড়ি, তুমি জানো যে গুন্ডা দমন আইন পাশ হয়েছে, এবং তারপর শিক্ষায় বদলের নকশা শুভেন্দুর, সেটিও এখানে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। এবং একই সঙ্গে মমতার দূরদর্শিতা সোনা পাথর বাটি, এ বিষয়ে একটি উপসম্পাদকীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রথম উপসম্পাদকীয়টি লিখেছেন সোমা মাইতি, দ্বিতীয় শিক্ষায় বদলে নকশা শুভেন্দুর, এটি তোমার লেখা পরমাশিস ঘোষ রায়ের, এবং তৃতীয় যেটি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, মমতার দূরদর্শিতা আসলে সোনার পাথর বাটি, সেটি লিখেছেন শীর্ষেন্দু চক্রবর্তী। এবং একই সঙ্গে আমরা দেখেছি দুটো পত্রিকায় গুরুত্বপূর্ণভাবে ছবি ছাপা হয়েছে, যেটি ফটো ফিচার হিসেবে গুরুত্ব পেয়েছে। কোন পথে ভারতীয় সাংবাদিকতা, সেখানে আমরা দেখেছি বর্ষিয়ান সাংবাদিক প্রসেনজিৎ বক্সী, তিনি একটি সেমিনারে বক্তব্য রাখছেন সাংবাদিকতার ডিজিটাল মাধ্যম যুগে চ্যালেঞ্জের মুখোমুখি সে বিষয়ে। তো সব মিলিয়ে প্রথম কলকাতা 16ই জুলাই সংখ্যাটি সাজানো হয়েছে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই
আমাদের যে পেজে আপনারা যে ডিজিটাল মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখছেন, এর বাইরেও www.prothomkolkata.com এবং www.সময়েরপ্রথমকলকাতা.com এ আপনারা পত্রিকার সমস্ত খবর, উপসম্পাদকীয় সবটাই পেয়ে যাবেন। পরমাশিস, তোমাকেও অনেক ধন্যবাদ। এত সময় জুড়ে আমাদের দর্শকদের সামনে তুমি আমাদের 6 জুলাই সংখ্যা সময়ের প্রথম কলকাতা পত্রিকার একেবারে শিরোনাম ধরে ধরে বিশ্লেষণ করলে। তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য প্রথম কলকাতার পরিবারের পক্ষ থেকে তোমার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে প্রথম কলকাতার আগামী সংখ্যা 1 আগস্টের, এবং আমরা পরিকল্পনা নিচ্ছি আগামী 15ই অক্টোবর মহাপঞ্চমীর দিন আমরা চেষ্টা করব সময়ের প্রথম কলকাতার শারদ সংখ্যা প্রকাশ করার। সেই শারদ সংখ্যা প্রস্তুতি আমরা ইতিমধ্যেই শুরু করেছি, এবং আমরা আশা করব যে সময়ের প্রথম কলকাতা পাক্ষিক এই প্রকাশনার সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, এবং একই সঙ্গে এই পাক্ষিক প্রকাশনা নিয়ে আমাদের পাক্ষিক আয়োজন সময়ের প্রথম কলকাতার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এই পাক্ষিক আয়োজনে আমাদের যে এই ভিডিও পরিবেশনা সেটিতেও আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য লিখে জানাবেন। তো আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক ভাবনা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।